এনসিপির আহ্বায়ককে ছোট ভাই দাবি করে মিরপুরে ত্রাসের রাজত্ব কায়েম, চাঁদাবাজির পাশাপাশি বদলি বাণিজ্য। কারাগারে তথ্যের প্রয়োজনে হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে, স্বজনরা জানতে পারবে বন্দীদের সম্পর্কে। মানিকগঞ্জের শিবালয় হরিরামপুরে পদ্মা যমুনা তীব্র ভাঙন, নদীতে বিলীন কৃষি জমি সহ অসংখ্য ঘরবাড়ি। চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় ঈদুল আজহার ছুটিতে ৫টি হত্যাকাণ্ড, ক্রিকেট ও জমি সংক্রান্ত বিরোধ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের। এবং গলে টেস্টে বড় সংগ্রহের পথে বাংলাদেশ, মুশফিক ৭০ সেঞ্চুরিতে দিন শেষে ৩ উইকেটে ২৯২ রান টাইগারদের। দেখছিলেন শিরোনাম, সংবাদ সকালে সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। সংরক্ষিত নারী আসন ১০০ করা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেয়া সহ সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের একমত রাজনৈতিক দলগুলো, জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আর অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সবার আচরণ করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত যোগ দেবে বলেও আশ্বস্ত করেন তিনি। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং বহুল আলোচিত জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে এতে অংশ নেয় বিএনপি সহ ৩০টি রাজনৈতিক দল। সংলাপ শেষে ব্রিফ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান, প্রধান বিচারপতি নিয়োগে বিদ্যমান পদ্ধতি সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া সংরক্ষিত নারী আসন ১০০ করা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেওয়া সহ সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনে একমত দলগুলো। যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে নীতিগতভাবে কিছু কিছু দল আপত্তি জানিয়েছেন, কিন্তু এটা কম বেশি সকলেই স্বীকার করেছেন যে এই বিষয়ে পুনর্বিবেচনা করা দরকার। আলোচনায় অগ্রগতি হচ্ছে, অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদে পৌঁছতে পারব। এদিকে অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতের অনুপস্থিতির বিষয়ে শফিকুল আলম বলেন, আগামীকালের বৈঠকে যোগ দিবে দলটি। জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টক্সে জয়েন করবে। আমরা মনে করি আমরা সর্বোচ্চ নিউট্রালিটি মেনটেন করছি, আমরা সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান, সবার সাথে আমরা সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন। এছাড়া আগামী ১২ কার্যদিবসে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে বলে আশা জানান প্রেস সচিব। আগামী ১২ কার্যদিবস। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৈঠকে সংসদে নারী আসন ৫০ থেকে ১০০ করার প্রস্তাব এবং গুরুত্বপূর্ণ ৪টি সংসদীয় স্থায়ী কমিটির ছাড়াও আসন প্রাপ্তির ভিত্তিতে অন্য কমিটির অর্ধেকে সভাপতি পদে বিরোধী দলের সংসদ সদস্যের রাখার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে প্রধান বিচারপতি নিয়োগ, সংসদের উচ্চকক্ষ ও নারী আসনের নির্বাচন পদ্ধতির বিষয়ে এখনও একমত হতে পারেনি। এএইচ হিমেলের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বাস্তবতা বিবেচনা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়টি ৩১ দফায় রয়েছে। উচ্চকক্ষে ১০০ আসন বিষয়ে অধিকাংশ দল একমত। জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরো অন্যান্য ক্ষেত্রে যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি, যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল। আলোচনার ভিত্তিতে একমত হওয়া যায় এবং তারাও বিভিন্ন রকমের সংশোধনের মাধ্যমে এসছে যে এইভাবে হলে কেমন হয়। আমরা বলছি ঠিক আছে, এইভাবে হলে ভালো হয়।
নিম্নকক্ষ ও উচ্চকক্ষ বিশিষ্ট জাতীয় পরিষদ করতে প্রস্তাব দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি। নিচেরটা জাতীয় সংসদ, উচ্চ কক্ষের নাম সিনেট আমরা প্রস্তাব করেছি, নিচেরটা জাতীয় সংসদ এবং উপরের কক্ষের নাম হবে জাতীয় পরিষদ। এইভাবে জাতীয় সংসদ এবং জাতীয় পরিষদ দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমাদের তৈরি করা দরকার। কিছু কিছু ক্ষেত্রে ঐক্যমত কমিশন কিংবা সরকারের ভূমিকা পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কমিশনের যে প্রস্তাবিত 50% আপনার সিভিল সোসাইটি ওরিয়েন্টেড একটা সিস্টেমের কথা বলা হয়েছে, কিংবা 50% রাজনৈতিক দল, এইটা হলে আরও দলবাজি বাড়বে, সিভিল সোসাইটি বলে কিছু থাকবে না। সেই জায়গা থেকে আমরা বলেছি এটা রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া উচিত, কিংবা যদি করতে চায় সেটা 20 থেকে 30% হতে পারে। ঐক্যমত্য কমিশনের এই আলোচনা রাষ্ট্র পরিচালনা সুফল বয়ে আনবে বলে আশা করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আজকে বেশ 4টি বিষয় তারা এখানে উত্থাপন করেছিলেন, কিন্তু আমরা বেশ কিছু বক্তব্য এখানে নতুন এনেছি। সেক্ষেত্রে আমরা মনে করি যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বসম্মতিক্রমে যে জুলাই সনদটি হবে, সেই সনদের সুরক্ষার জন্য এবং সনদ বাস্তবায়নের জন্য, অর্থাৎ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য সামনে গণপরিষদ অথবা গণভোটের কোনো বিকল্প নেই। অসমাপ্ত আলোচনায় আগামীকাল বুধবার আবার বসবে রাজনৈতিক দলগুলো। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই দাবি করে মিরপুরে যেন এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে বৈষম্য বিরোধী ছাত্র দলের বেশ কিছু নেতা। অফিসে ধরে এনে ব্যবসায়ীকে অমানবিক নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্পে নেন জোরপূর্বক স্বাক্ষর। সরকারি অফিসে বদলি বাণিজ্য কিংবা চাঁদাবাজি কি তাদের অপকর্ম নেই? তাদের দেশ টিভির হাতে এসেছে এমন লঘুকাণ্ডের একাধিক তথ্য প্রমাণ। অবশ্য এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নাহিদ ইসলাম নিজেই। সালাউদ্দিন রাসেলের ছবিতে অনুসন্ধান করেছেন MA আজিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্চার সেল। ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান ও শাওন। সঙ্গে আছেন শাহালী থানার সদস্য সচিব পারভেজ সহ 8 থেকে 10 জন। টর্চার করতেছে। কি কি করছে? মারছে, মানে ইচ্ছামতো মারছে। আপনি কি বলে থাপ্পড় মারছে, জানি কাকে বলে কে মারছে, কে থাপ্পড়টা মারছে, কে হ্যাঁ থাপ্পড়টা মারছে কে, মানে উনি একটা খুব জোরে বাড়ি দিয়েছে, আমার এখানে ভেঙে গেছে। এ চক্রের অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে দাপিয়ে বেড়ান মিরপুর জুড়ে। নাহিদ ইসলামের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে করেন প্রভাব বিস্তার। এমন একাধিক ভিডিও ফুটেজ আসে দেশ টিভির হাতে। অভিযোগের সত্যতা যাচাইয়ে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেশ টিভি টিম। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি, তবে জানান নাহিদ ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে তার ছোট ভাই দাবি করে বদলি সহ বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করেন তারা। আমাদের এনসিপি যে বর্তমান আহ্বায়ক, ওনার ছোট ভাই প্রথমে এটা করেছি, ওনার সাথে ছবিও আছে, তার প্রোফাইল পিকচার। তো তিনি আমাকে খুব বিয়ে করেছেন, নিজের পরিচয়টাকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে বদলের জন্য অনেকটা চাপ প্রয়োগ করেছিল। এটি সূত্রে যেটা ছিল সেটা হলো যে ভয় দেখিয়েছে, ভয় দেখানোর চেষ্টা। শুধু দপ্তর নয়, তাদের ত্রাসের রাজত্ব যেন মিরপুর জুড়ে। বাদ পড়ছে না বসত বাড়িও। কদিন আগে শুধু হামলা নয়, লুটপাটও চালায় এরা, যার বিচার চাওয়া তো দূরে থাক, সে ঘটনা মনে করতেই ভয়ে আটকে ওঠেন ভুক্তভোগীরা। আমরা মেন্টালি ওই স্টেটে নাই ভাই, আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে। বাচ্চাগুলো এখনো ট্রমাটাইজ হয়ে ঘুমাইতে পারে না। ওই দিনের রেকর্ডটা শুনে বিশ্বাস করছেন না তো, ওরা এই জাস্ট জানবে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির। আপনারা তো দুজনের নাম দিচ্ছেন না, অসংখ্য, কয়টার নাম বলবো। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি হতে চাই আমরা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন তিনি।
বিষয়টি নিয়ে কথা বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে। ফোন কলও রিসিভ করেননি মুখপাত্র উমামা ফাতিমা, দেননি মুঠোফোনে পাঠানো খুদে বার্তার জবাবও। তাহলে নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি পুঁজি করেই কি মিরপুরে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন সাদমান শাওনরা? জানতে তাদের মুখোমুখি আমরা। তাদের দাবি কারো পরিচয়ে প্রভাব বিস্তার করেননি। আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকার অপরাধে হামলা ও ধরে এনে পিটিয়েছেন তারা। আওয়ামী লীগের কিছু তার সাথে যোগাযোগে তথ্য প্রচারের পাওয়া গেছে, ওটা নিয়ে একজন হচ্ছে আমাদের একজন শাহ আলী, সে হচ্ছে তাকে একটা আঘাত করে বসছে পিঠে। নাহিদ বলেন বা অন্য যারা আছেন, আমরা কিন্তু সবাই একই সেশনের। আমি 2016-17 সেশনের, ওরা হচ্ছে 2016। সেখানে বন্ধুর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বাড়তি ফায়দা নেওয়া, এটা আসলে কোনোভাবে আমাদের মোটিভের সাথে যায় না। অথচ বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের এ নেতাদের অসংখ্য ছবি ভিডিও প্রমাণ করে আওয়ামী লীগের স্থানীয় নেতা থেকে শুরু করে শীর্ষ নেতাদের আস্থাভাজন ছিলেন এই সাদমান শাওনরাই। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কারাগার সংশ্লিষ্ট যে কোনো তথ্য বা যোগাযোগের প্রয়োজন হলে এখন থেকে সরাসরি হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। 24 ঘন্টার হটলাইন নম্বর 16191 যোগাযোগ করলে স্বজনরা জানতে পারবেন বন্দী সম্পর্কে যাবতীয় তথ্য। কারাগারে বন্দী ব্যবস্থাপনাকে আরও উন্নত করে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতেই এমন উদ্যোগ কারা কর্তৃপক্ষের বলে জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মুস্তফা কামাল। এছাড়া বন্দীর স্বজনদের কাছ থেকে মিথ্যা তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্র রোধে হটলাইন কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। ফাহিম ইউসুফের রিপোর্ট। কারাগার সংশ্লিষ্ট যে কোনো তথ্য বা যোগাযোগের প্রয়োজন হলে এখন থেকে সরাসরি যোগাযোগ করা যাবে হটলাইন নম্বরে। কারাবন্দীদের খবর জানতে স্বজনদের জন্য চালু হওয়া হটলাইন নম্বরটি 16191। কারা অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পরিচালিত হটলাইন সেবায় থাকবেন কারা কর্মকর্তা কর্মচারী ছাড়াও 2 জন আহত জুলাই যোদ্ধা। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ স্লোগান সঙ্গে নিয়ে ও কারাগারগুলোকে সংশোধনাগার হিসেবে গড়তে এমন উদ্যোগ কারা কর্তৃপক্ষের। হটলাইন সেবায় দেশের 13টি কেন্দ্রীয় কারাগার ও 55টি জেলা কারাগারে থাকা বন্দীদের সম্পর্কে 5টি সেবা পাবেন স্বজনরা। হটলাইন নম্বরে তথ্য জানতে খরচ হবে প্রতি মিনিট 40 পয়সা। যে কোনো নাগরিকের কারাগারে আটকের তথ্য জানতে জাতীয় পরিচয়পত্র নম্বর দিলে যাচাই করবে কারা কর্তৃপক্ষ। এরপর হটলাইন নম্বর থেকেই বন্দীর স্বজনকে সকল তথ্য জানাবে তারা। বন্দী ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করতে মন্ত্রণালয়ে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক। বলেন, কারাগারকে দুর্নীতিমুক্ত করতে এই হটলাইন সেবা বিশেষ ভূমিকা রাখবে। আমরা কারাগারকে একটা পরিচ্ছন্ন প্রতিষ্ঠান হিসেবে, আমরা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এই প্রেক্ষাপটে এই সমস্ত সেবাগুলো আমরা চালু করেছি যেখানে কোনো অর্থের কোনো লেনদেন হয় না। আগে অনেকেরই অনেক ধারণা ছিল বা ভুল ধারণা ছিল। আমরা এই ভুল ধারণা থেকে বের হয়ে এই হটলাইনের মাধ্যমে লোকজন তাদের যে প্রত্যাশিত সেবাগুলো আছে সেগুলো তারা জানাতে পারেন। ইভেন আমরা কমপ্লেনও নিচ্ছি। কেউ যদি সরাসরি কোনো ধরনের কোনো কিছু করে আমরা সেই কমপ্লেনগুলো নিচ্ছি, সেগুলোকে আমরা যাচাই বাছাই করছি এবং প্রয়োজনে পানিশমেন্টের আওতায় তাদেরকে নিয়ে আসব। আমাদের বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ, এরকম একটা প্রস্তাবনা অলরেডি মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনার মাধ্যমে বন্দীদের পুনর্বাসনের পরিকল্পনার কথাও জানান কর্নেল মোহাম্মদ মুস্তফা কামাল। বন্দীদেরকে আমরা আর শুধুমাত্র আটকে না রেখে তাদেরকে আমরা কাজে লাগাতে পারবো। তারা আসলে একটা ওয়ার্কফোর্স হিসেবে কাজ করবে, যেটা অন্যান্য দেশেও আছে, এবং এই ওয়ার্কফোর্স বা সংশোধনাগারের পদ্ধতি হিসেবে সেই বিভিন্ন কাজের সাথে যুক্ত হবেন। আমরা প্রাথমিকভাবে যেরকম চিন্তা করছি যে একটা কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, যেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে 10 থেকে 12টা ফ্যাক্টরি থাকবে, যে ফ্যাক্টরিগুলো পরিচালিতই হবে হচ্ছে গিয়ে বন্দীদের মাধ্যমে। মূলত কারাগারকে প্রকৃত সংশোধনাগারের রূপান্তরের অংশ হিসেবে গত জানুয়ারিতে এ সেবা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মিরপুরে একটি ভবনে যৌথ অভিযান পরিচালনা করে 2 মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা সম্পর্কে দেবর ভাবি। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থ, ইয়াবা এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর রাইনখোলা এলাকায় সি ব্লকের একটি বাসায় অভিযান চালায় দারুস সালাম আর্মি ক্যাম্পের একটি টহল দল। এ সময় আরিফুল ইসলাম রাজীব ও সানিয়া আক্তার নামের দুজনকে আটক করে সেনাবাহিনী। আটককৃতদের কাছ থেকে ৩৮৩ পিস ইয়াবা, নগদ ১০,৩২,০০০ টাকা ও ২৮টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। রাতেই তাদের শাহওয়ালী থানায় হস্তান্তর করা হয়। চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ। একজনের মৃত্যুর পর আতঙ্ক বাড়ছে মানুষের। হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হচ্ছে কল সেন্টার। পর্যাপ্ত কিট ও টিকা মজুদ রয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ। এ সপ্তাহে একজনের মৃত্যুর পর জনমনে বাড়ছে আতঙ্ক। সামনে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। এরই মধ্যে কিছু হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়েছে। খোলা হচ্ছে কল সেন্টার, যেখানে পাওয়া যাবে করোনা সংক্রান্ত সার্বক্ষণিক টেলিফোন সেবা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা সার্ভিস সেন্টার আমরা খুলব, যাতে করে সবসময় সেখানে টেলিফোন করলে তাতে করে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা দিতে পারি। চিকিৎসা গাইডলাইন আছে, আগে যে টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ, টেকনিক্যাল কমিটি আছে ন্যাশনাল, তারা গাইডলাইন অনুযায়ী আমরা চলি। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হলেও জেনারেল হাসপাতাল পুরোপুরি প্রস্তুত নয়। কর্তৃপক্ষ বলছেন, লোকবল সংকটের পাশাপাশি কিছু যন্ত্রপাতি এখনো সচল করা সম্ভব হয়নি। যদি কোনো পেশেন্ট এরকম চলে আসতে পারে ডায়ালাইসিস রোগী উইথ কোভিড, তাহলে তাদেরকে আমরা ওই ডায়ালাইসিস মেশিনে তাদেরকে আমরা ব্যবস্থা আছে, এরকম কোনো সমস্যা হবে না। কোভিডকে কেন্দ্র করে আসলে আমরা আমাদের সীমাবদ্ধতাগুলোকে আলোচনা করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম সীমাবদ্ধতা ছিল হচ্ছে যে জনবল সংকট, সেটা নিয়ে আসলে আমরা এখন কাজ করছি। সিভিল সার্জন জানিয়েছেন, করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি করোনার টিকাও মজুত রাখা হয়েছে। আপনারা জানেন, বিগত 1-1.5 বছর কোভিড ছিল না, এজন্য আমাদের যে লজিস্টিক যেগুলো ছিল, কিট যেগুলো ছিল, এগুলো ডেটগুলো এক্সপায়ার হয়ে গেছে। এখন এই সময়ে আমাদের দ্রুতগতিতে কিট ব্যবস্থা করা হয়েছে, আর আমাদের কাছে পর্যাপ্ত প্রায় 80,000 মতো ভ্যাকসিন আছে আমাদের। চট্টগ্রামে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও যে কোনো সময় তা জটিল হতে পারে। চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর পদ্মা ও যমুনা নদী তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। নদীতে বিলীন হয়ে গেছে বিদ্যালয়, হাটবাজার, মসজিদ, কবরস্থান, কৃষি জমি ও অসংখ্য ঘরবাড়ি। সহায় সম্বল হারিয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন ভাঙন কবলিত পরিবারগুলো। আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর উপজেলার পদ্মা ও যমুনা নদীর ভয়াবহ ভাঙনে প্রতি বছর শত শত পরিবার সর্বস্ব হারাচ্ছেন। হরিরামপুরের 13টি মৌজার মধ্যে 12টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, পাল্টে গেছে এলাকার মানচিত্র। বিদ্যালয়, হাটবাজার, মসজিদ, কবরস্থান, কৃষিজমি, বসতভিটা সহ সবই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর দুই পারের মানুষ ভাঙনে দিশেহারা ও দুর্বিষহ জীবনযাপন করছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন বেড়েছে। সময় মতো জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিলে এই দুর্দশা এড়ানো যেত। আমাদের এই পর্যন্ত মনে করেন যে আরো জায়গা ছিল, ভাঙ্গা এই পর্যন্ত আইছে। ঘর বাড়ি ভাঙ্গা নদী বলাংশ হয়ে যাচ্ছে, মন্দির, মাদ্রাসা, কবরস্থান সম্পূর্ণ ভাঙ্গে যাচ্ছে। মাটি কাটার ফলে এই ভাঙনটা বেশি হয় এবং কি স্থায়ীভাবে বাঁধ নির্মাণ নাই, যার কারণে ভাঙন বেশি হয়। সরকার কাছে আবেদন করি যাতে আমাদের এখানে ভাঙনটা বন্ধ হয়। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আর ভাঙনের কবলিত যারা জনগণ আছে, তাদের যেহেতু তারা দুর্যোগের কবলে পড়েছেন, সেই কারণে ওই সমস্ত পরিবারকে আমরা সাহায্য দিয়ে থাকি। এই কাজগুলো আমরা রেগুলার করে থাকি। এবারও আমাদের প্ল্যান আছে, পাশাপাশি নদী ভাঙনে ফসলের জমি ক্ষতিগ্রস্ত হলেও আমরা সাহায্য করে থাকি। বর্ষালেই পদ্মা যমুনার তাণ্ডবে কাঁপে মানিকগঞ্জের গ্রামগুলো, অথচ বছরের পর বছর গেলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। তাই স্থায়ী বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।
চাঁপাইনবাবগঞ্জের ঈদের ছুটিতে গত এক সপ্তাহে 5টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে জমি সংক্রান্ত বিরোধে 4টি এবং ক্রিকেট খেলায় তুচ্ছ দ্বন্দ্ব নিয়ে একটি খুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা হয়েছে। তারেক রহমানের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। চাঁপাইনবাবগঞ্জে 8 জন খুন হন শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুরের আলাউদ্দিনের ছেলে মাসুদ রানা। 9 জন খুন হন গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবিল গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল বাসেদ। 10 জুন চরমোহনপুর লাহাপাড়া এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হন বড় ভাই আব্দুর রশিদ। 12 জুন প্রতিবেশীদের হাতে খুন হন শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুরের হোসেন আলীর ছেলে রফিকুল ইসলাম ওরফে কালু। 13 জুন খুন হন একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে নজরুল ইসলাম। পুলিশ সংশ্লিষ্টরা জানান, প্রতিপক্ষের হাতে জমি সংক্রান্ত বিরোধেই খুন হয়েছেন মাসুদ রানা, আব্দুর রশিদ, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম। আর ক্রিকেট খেলা নিয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে প্রাণ হারিয়েছেন আব্দুল বাসেদ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে আসামিরাও। বিচার সালিশ করে ওটা মীমাংসা হয়ে গেছিল, কিন্তু ওর ভিতরে ছিল কঠোর না থাকলে কে মানে এভাবে মারবে। জমি জামালে গন্ডগোল, কিন্তু এই যে পরিকল্পিতভাবে এত গন্ডগোলটা হবে আমি জানতাম না। যে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমরা সুষ্ঠু বিচার চাই। হত্যাকাণ্ড বন্ধে সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ জেলা নাগরিক কমিটির। সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সমাজের বিত্তশালী এবং সমাজের মানুষগুলি একত্রিত হয়ে সমাজে সৌহার্দ্যপূর্ণ কালচার শুরু করলে ভালো হবে। এদিকে জেলা পুলিশ সুপার বলছে, অধিকাংশ ঘটনা ঘটেছে পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে। প্রতিটি ঘটনায় আসামিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাপঝোপের কারণে, কথা কাটাকাটির কারণে ভাই বা চাচা ভাতিজা মারামারি হয়, মারামারি অনেক আহত হয়ে মারা গেছে। কেউ অ্যারেস্ট করা হয়েছে, আর যারা পলাতক আছে মামলা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। মামলা তদন্ত সঠিকভাবে করা হবে। ঠুনকো ঘটনায় হত্যাকাণ্ড বন্ধে প্রতিটি মানুষের মধ্যে পারিবারিক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বনদস্যুর আতঙ্কে দিশেহারা সুন্দরবনের জেলে, মোয়াল সহ বিভিন্ন বনজীবীরা। জীবিকা নির্বাহের তাগিদে জঙ্গলে প্রবেশে বনদস্যুদের পণের টাকা দিতে বাধ্য হচ্ছেন তারা, নইলে নেমে আসছে অত্যাচার, নির্যাতন। অসহায় হয়ে সুন্দরবন উপকূলবাসী এখন দস্যুমুক্ত সুন্দরবনের দাবি করছেন। শরীফুল্লাহ কায়সারের সুমনের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। আকাশে ঝড় তুফান, মাটিতে বাঘ, সাপ আর পানিতে কুমির, এসব ছাড়িয়ে বনজীবীদের বড় আতঙ্কের নাম বনদস্যু। তাদের হিস্সা না দিয়ে কারো সামর্থ্য নেই জঙ্গলে যাবার। জীবন বাজি রেখে যে টাকাটা উপার্জন করছি 2025 সাল থেকে এই টাকা আবার কার্ডের মাধ্যমে এই বনদস্যুদের দিতে হচ্ছে। আমাদেরকে কাট করে যেতে হয়, অন্যথায় আমাদেরকে ধরে জিম্মি করে। বংশ পরম্পরায় 4-5 প্রজন্ম ধরে জঙ্গলে মধু আহরণ করে আসছে মাহমুদুলের পরিবার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পরিবারের একাধিক ব্যক্তি পড়েছেন বাঘ, কুমিরের কবলে। গত বছর বাঘের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মাহমুদুলের ভাই। এবার তার প্রাণ কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে বনদস্যুরা। জীবন বাঁচাতে মাহমুদুল এবং তার সহযোগী মোয়ালদের দিতে হয়েছে পণের টাকা। আমাদের সাতক্ষীরা রেঞ্জে সবচেয়ে বেশি উৎপাত হচ্ছে, খুব ভয়ের মধ্যেই সুন্দরবনে এখন মাছ কাড়া মেরে খাচ্ছি। বনজীবীদের সাথে কথা বলতে গেলে বেশিরভাগই প্রাণের ভয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এসব উপেক্ষা করে যারা কথা বলেছেন তাদের স্পষ্ট বক্তব্য, সুন্দরবন দস্যুমুক্ত না হওয়ায় বনে আশঙ্কাজনক হারে কমছে পর্যটকের সংখ্যা। যদি দ্রুতই সুন্দরবন থেকে জলদস্যু মুক্ত না করা হয়, যেমন এই এলাকার মানুষের জীবন জীবিকার উপরে প্রভাব পড়বে, তেমনি এখানে টুরিস্ট আর সেইভাবে আসবে না, কারণ টুরিস্টরা নিরাপত্তাহীনতায় ভুগছে। গত মাসে আমার স্বামী বনে গেছে, জলদস্যুরা আমার স্বামীর নৌকা আটকাইছে, টাকা চাইছে। এদিকে বাওয়ালিরা জানিয়েছে, এবার তারা বনদস্যুদের পণের টাকা দিয়ে গোলপাতা কেটেছে। এরপরও আবার আরেক বাহিনী পণ নিতে বেপরোয়া মারপিট করে নির্যাতন চালাচ্ছে। সর্বোচ্চ টাকা দিতে হচ্ছে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের। ডাকাতের সংঘর্ষ, সুন্দরবনে বাঘের সংঘর্ষ, জলেতে কুমিরের সংঘর্ষ। আগে যেত জীবন, এখন যাচ্ছে আমাদের জীবিকা। বনদস্যুমুক্ত সুন্দরবন চাই,
এবং সুন্দর একটি পরিবেশ যাতে হয় সেটাই আমরা চাই। এ অবস্থায় দ্রুতই সমন্বিত অপারেশনের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই বিষয়ে ডিসি স্যার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ বর্তমানে 4টি বাহিনীর দখলে। তাদের উপবাহিনীরাও অতিষ্ঠ করে তুলেছে সুন্দর বনাঞ্চল। এ অবস্থা চলতে থাকলে জেলে বাওয়ালি মোয়ালিদের মধ্যে 2 লাখেরও বেশি মানুষ বেকার হয়ে পড়বে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।